Hello friends, welcome back again to your channel Walk with me. Dear friends, আজ আমরা WBSLST 2025 ইন্টারভিউ সিরিজ ক্লাস নাম্বার 10 হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ডটা এখানে আমি করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমি আপার প্রাইমারি সিরিজটাকে শুরু করে দিয়েছিলাম, দুটো ক্লাসও দিয়ে দিয়েছি। তার নাম্বার ডিভিশন কি রয়েছে, ক্রাইটেরিয়া কি রয়েছে, তোমার কোয়ালিফিকেশন কি কি লাগবে, কি সিলেবাস কি রয়েছে ডিটেলস আলোচনা করেছি, তার রোড ম্যাপ বলে দিয়েছিলাম, কি বই কিনতে হবে বলে দিয়েছি, কিভাবে পড়বো বলে দিয়েছি। এবার আমরা আপার প্রাইমারি সিরিজটাকে নিয়ে এগিয়ে যাব। কিন্তু তোমরা বলছিলে যে দাদা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা একটু করিয়ে দিতে, সেই কারণে আমি তিনটে ইম্পর্টেন্ট এজ আমি করিয়ে দিয়েছি তোমাদের, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড এবং এলিজাবেথান পিরিয়ড। আজ আর একটা আমি ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, সেটা করিয়ে দিচ্ছি, রোম্যান্টিক এজটা করিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা সাময়িকভাবে এই সিরিজটা স্টপ রাখবো, আমরা আপার প্রাইমারি সিরিজটা নিয়ে এগিয়ে যাব। অনেক কিছু রয়েছে সেখানে, সব সিরিজগুলোকে একসাথে নিয়ে এগোনো যাবে না। তো আপার প্রাইমারিটা কি টার্গেট করে আমরা এগিয়ে যাব এরপর থেকে। আজকে আমি তোমাদের 10 নম্বর ক্লাস দিয়ে দিচ্ছি ইন্টারভিউ সিরিজে, রোম্যান্টিক এজটা আমি করিয়ে দিচ্ছি। এরপর সাময়িকভাবে আমরা ইন্টারভিউ সিরিজের বিরতি নেব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। অন্যান্য লিটারারি এজগুলো ঠিক যেভাবে আমরা স্টাডি করেছিলাম, ঠিক একইভাবে আমরা রোম্যান্টিক পিরিয়ডটাও পড়তে চলেছি। প্রথমে আমরা দেখছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোন কোন ইম্পর্টেন্ট ঐতিহাসিক ঘটনা ঘটছে, ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কেমন রোম্যান্টিক এজের, সেটা প্রথমে আমরা দেখে নেব। রোম্যান্টিক পিরিয়ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড ইংলিশ লিটারেচার। আর ইন্টারভিউ অনেক সময় এটা প্রশ্ন করা হয় যে আপনার ফেভারিট এজ কোনটা। 90% স্টুডেন্টদের ফেভারিট হচ্ছে এই রোম্যান্টিক এজটা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই সময় ইংল্যান্ডে, সেগুলো আমি তোমাদের বলে দেব। প্রথমে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি এই পিরিয়ডটার একটা লিটারারি ক্যারেক্টারিস্টিক্স বা লিটারারি ব্যাকগ্রাউন্ড তোমাদের বলবো। সেখানে এই যে এজটা, এই এজের যে লিটারেচারের একটা ওভারঅল, একটা ওভারভিউ আমরা কিন্তু এখানে পেয়ে যাব তার মাধ্যমে। ওকে, সেটা করার পর মোস্ট ইম্পর্টেন্ট পোয়েটস আমরা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট ক্রিটিক্স এবং মোস্ট ইম্পর্টেন্ট নভেলিস্টস। তো পোয়েট্রি আর প্রোজ, এই দুটোর মধ্যে পোয়েট্রি সেকশনটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই এজটাকে এজ অফ পোয়েট্রিও বলা হয়, এই কারণে এতটাই ইম্পর্টেন্ট এজ পোয়েট্রির ক্ষেত্রে। আর তার সাথে সাথে আর কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এই এজে, সেগুলো আমি তোমাদের বলবো। কিন্তু এই এজটা এতটাই ভাস্ট, এই এজের প্রত্যেকটা যে আমাদের রাইটার রয়েছে, বিশেষ করে পোয়েটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে কোলরিজ, বায়রন, শেলি, কিটস, জেন অস্টিন, ওয়াল্টার স্কট এবং আদার্স যারা রয়েছে, সবাইকে ধরে ধরে যদি আমরা এখন ব্যাখ্যা করতে যাই, প্রত্যেকের লাইফ, প্রত্যেকের যে লিটারারি ক্যারিয়ার, প্রত্যেকের ওয়ার্কস গুলো এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো একটা ভিডিওতে করা অসম্ভব। আর তোমরা জানো এটা আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়াইনি, অ্যাকচুয়ালি ইন্টারভিউ ওরিয়েন্টেড আমি এই এজ গুলোকে করাচ্ছি। তো যতটা প্রয়োজন আমি এখানে বলে দিচ্ছি, এর পরেও আরো কিছু প্রয়োজন হবে তোমাদের, সেগুলো তোমরা কিভাবে করবে সেটা আমি বলে দেবো, কোথা থেকে পড়বে সেটাও আমি বলে দেবো, কিন্তু এখানে বলবো না, করানো সম্ভব না একটা ভিডিওতে। তো চলো আর কথা না বাড়ি আমরা স্টার্ট করি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ রোম্যান্টিক পিরিয়ড। ডিয়ার ফ্রেন্ডস, এই যে এজটা রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পিরিয়ড, এর যে টাইম স্প্যানটা, যেটা অন্যান্য এজের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে বলেছিলাম, এখানে দেখো সময়কালটা 1798 থেকে 1837, এই টাইম পিরিয়ডটাই হচ্ছে রোম্যান্টিক এজ ইংল্যান্ডে। এবার প্রশ্ন হচ্ছে কেন দাদা এই টাইম পিরিয়ডটা, এই দুটো সাল কেন ইম্পর্টেন্ট? দেখো 1798 এই সালটা তোমরা প্রত্যেকে জানো, সাহিত্যের স্টুডেন্ট যারা, যে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ পাবলিশ হয়েছিল এই সময়, যেটার নাম হচ্ছে দ্য লিরিক্যাল ব্যালার্ডস। সেই লিরিক্যাল ব্যালার্ডস ফার্স্ট টাইম পাবলিশ হয়েছিল 1798, যে গ্রন্থটার মাধ্যমে রোম্যান্টিক পিরিয়ডের সূচনা হয়। তোমরা প্রত্যেকে জানো যে লিরিক্যাল ব্যালার্ডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের একটা কম্বিনেশন ওয়ার্ক আমরা বলতে পারি।
1837 এই যে সালটা, এটাতে ইংল্যান্ডের থ্রোনে কুইন ভিক্টোরিয়ার অ্যাসেনশন হচ্ছে। কুইন ভিক্টোরিয়ার রাজ্যাভিষেক হচ্ছে 1837-এ, এবং যেহেতু ভিক্টোরিয়ার অ্যাসেনশন হচ্ছে সেই দিন থেকে নতুন একটা এজ স্টার্ট হচ্ছে, যেটাকে আমরা ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান এরা বলি, ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান পিরিয়ড। তো সেই ভিক্টোরিয়ান এজের আগে আর ক্লাসিক্যাল এজের পরে এই রোম্যান্টিক পিরিয়ডটা রয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়ান এরা আর তার আগে হচ্ছে অগাস্টান পিরিয়ড বা ক্লাসিক্যাল এজ বা নিও ক্লাসিক্যাল এজ বা সিউডো ক্লাসিক্যাল এজ। এগুলোর এই ক্লাসিক্যাল আর রোম্যান্টিক এই দুটোর মধ্যে তফাৎটা খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের, যে এই ক্লাসিক্যাল এজ মানে কি। অনেক সময় প্রশ্ন করতে পারে ইন্টারভিউ যে ক্লাসিক্যাল এজ আর রোম্যান্টিক এজের মধ্যে তফাৎটা কি, তো সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো দেখো অগাস্টান পিরিয়ড যেটা, দেখো আমরা অলরেডি এলিজাবেথান এরা করে নিয়েছি। এই এলিজাবেথান এরাটা মনে রাখবে, এটাকে ফার্স্ট রোম্যান্টিক এজ আমরা বলতে পারি, এটা হচ্ছে প্রথম রোম্যান্টিক এজ। আর এই রোম্যান্টিক এজটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড রোম্যান্টিক এজ, ওই জন্য এটাকে আবার রিটার্ন টু নেচারও বলা হয়। এটা ফিরে যাচ্ছে আবার নেচার, রিটার্ন টু নেচার। ওকে, তো এই দেখো এলিজাবেথান এরা, এর পরে আসছে আমাদের পিউরিটান এজ আসছে, তারপরে রেস্টোরেশন পিরিয়ড আসছে যেটাকে রিজনিং এর এজ বলা হয়, ইন্টালেক্টের এজ বলা হয়, লজিক্যাল একটা পিরিয়ড বলা হয়। এর পরের যে এরাটা আসছে সেটাকে অগাস্টান পিরিয়ড বলে। কেন বলা হয় অগাস্টান এরা, কেন বলা হয় ক্লাসিক্যাল এরা, সেটা আমরা জানবো। কিন্তু সেই ক্লাসিক্যাল এজের পরে তার বিরোধিতা করে, দুটোর এজেরই বিরোধিতা করে, অর্থাৎ পিউরিটান এজ এরও বিরুদ্ধে এবং ক্লাসিক্যাল এরা এরও বিরুদ্ধে, এই দুটোর এগেনস্টে এই এরাটা এসেছিল, রোম্যান্টিক এজটা। এই এজের যে পোয়েটসরা, এরা কেন বিরোধিতা করেছিলেন এই পিউরিটান এজের রাইটার্সদের এবং ক্লাসিক্যাল এজের রাইটার্সদের, সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে যখন আমি ধীরে 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 প্রত্যেকটা পয়েন্ট এখানে ব্যাখ্যা করব। নামগুলো দেখে নাও। এই এজটাকে আরো অন্যান্য নামেও ডাকা হয়, তার মধ্যে প্রথম হচ্ছে রিটার্ন টু নেচার। কেন বলা হয় একটু পরেই আমরা ব্যাখ্যা করব। সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড, এই আমি তোমাদের বললাম একটু আগে যে এলিজাবেথান এরাটাকে আমরা ফার্স্ট রোম্যান্টিকও বলতে পারি। এই এলিজাবেথান এরাটাকে বলা হয় ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের সব থেকে আমরা বলতে পারি যে ফলপ্রসূ একটা সময়, সব থেকে বেশি প্রোডাক্টিভ একটা এজ হচ্ছে এলিজাবেথান এরা, কারণ সেই এরাতেই শেক্সপিয়ার এসেছিলেন। ডিয়ার ফ্রেন্ডস, সেটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এই রোম্যান্টিক এজটা হচ্ছে এলিজাবেথান এজের পরে ফার্স্ট টাইম এত বিপুল মাত্রায় রাইটাররা এসেছিলেন, এবং আমরা বলতে পারি যে সব থেকে ভালো ভালো যে সাহিত্য সৃষ্টি সেগুলো এই রোম্যান্টিক এজে এলিজাবেথান এরা পরে ঘটেছিল। সেই জন্য এটাকে সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারও বলা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এজ অফ রিভলিউশন। এটাকে এজ অফ রিভলিউশন কার অনুকরণে বলা হয়, কারণ এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছিল ফ্রান্সে 1789। তোমরা প্রত্যেকে জানো সালটা কতটা ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল ফ্রান্সে। ইংল্যান্ডের যে ইংলিশ রিভলিউশন সেটা 1688 হয়েছিল, কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন যখন 18th সেঞ্চুরি শেষের দিকে ঘটছে, তার একটা প্রভাব কিন্তু ইংলিশ যে সোসাইটি, তোমার ইংলিশ যে কালচার এবং তাদের যে সাহিত্য, তার উপরে কিন্তু পড়েছিল। এই কারণেও এটাকে এজ অফ রিভলিউশন বলা হয়। নেক্সট হচ্ছে এজ অফ পোয়েট্রি। আমি তোমাদের একটু আগেই বলছিলাম না যে এই পিরিয়ডটাকে পোয়েট্রির যুগ বলা হয়, কবিতার যুগ বলা হয়, কারণ ইংরেজি সাহিত্যের মোস্ট এক্সকুইজিট পোয়েট্রি এই সময় লেখা হয়েছিল। সব থেকে সুন্দরতম যে কবিতাগুলো, বিশেষ করে ওডগুলো এই সময় লেখা হয়েছিল, ওই জন্য এটাকে এজ অফ পোয়েট্রি বলা হয়। আর যত বিখ্যাত কবি দেখো তোমরা দেখতে পাবে রোম্যান্টিক এজের, কিটস থেকে শুরু করে শেলি থেকে, বায়রন থেকে, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, স্কট, কে নেই এই টাইমে, সমস্ত বিখ্যাত কবিরা সব এক জায়গায় বসে রয়েছে। তো এইটাকে বলা হয় এজ অফ পোয়েট্রি। লাস্ট দেখো এজ অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছিল এই সময়। তোমরা জানো যে 18th সেঞ্চুরি মোটামুটি মাঝামাঝি সময় আমরা বলতে পারি 1769 নাগাদ স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। তারপরে এই সময় কত রকমের মেশিনারি আবিষ্কার হচ্ছিল। আর তোমার ইংল্যান্ডে
প্রচুর ফ্যাক্টরি তৈরি হয়েছিল এই সময়। ইংল্যান্ড যে সোসাইটি একটা এগ্রিকালচারাল সোসাইটি ছিল, সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে পরিণত হতে শুরু করেছিল এই সময়টাতে। সেই জন্য এই সময়ে বিপুল মাত্রায় কিন্তু তোমার প্রোডাকশন হচ্ছিল ইংল্যান্ডে নানান জিনিসে। এবার প্রোডাকশন হলে তার এক্সপোর্ট হবে, প্রোডাকশন হওয়ার সাথে সাথে অনেকগুলো নেগেটিভ জিনিস নিয়ে আসে। যদিও সেই কান্ট্রিটা খুব ধনী হয়ে যায়, অনেক ক্যাপিটাল তৈরি করে ফেলে, কিন্তু তার সাথে সাথে কিছু নেগেটিভ পয়েন্ট চলে আসে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে পলিউশন আসে, সেকেন্ড হচ্ছে ক্লাস ডিস্টিংশন আসে। একটা সম্প্রদায় সমাজের তারা কিন্তু প্রচুর মাত্রায় ধন সম্পদ এক জায়গায় করে ফেলে, আর একটা সোসাইটির একটা অংশ কিন্তু একেবারে বঞ্চিত হয়ে যায়, তাদের ওপর শোষণ হয়, এক্সপ্লয়টেশন হয়। সেটাও কিন্তু বিপুল মাত্রায় ঘটছিল পলিউশনের সাথে সাথে। ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে এটাকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এজ বলা হয়। এর বিরোধিতাতেও কিন্তু এই রিটার্ন টু নেচার এই টার্মটা এসেছে। চলো আবার প্রকৃতির কাছে ফিরে যাই আমরা। এই যে পলিউশন, এই যে ইন্ডাস্ট্রি, মানুষ ধীরে ধীরে গ্রাম ত্যাগ করতে শুরু করছিল, গ্রাম ছেড়ে দিয়ে সবাই নগরের দিকে যেতে শুরু করছিল, চাষবাস হচ্ছে না, এগ্রিকালচার সোসাইটিটা পুরো ভেঙে পড়ছে, কুটির শিল্প ভেঙে পড়ছে। তো এর বিরোধিতা করেও কিন্তু এই কবিরা কিন্তু কবিতা লিখেছিলেন এই সময়। তো আমরা নামগুলো জেনে নিলাম। এবার এর সাথে সাথে দেখো বেশ কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি বলতে থাকছি তোমাদের। এবার আমি পরপর পয়েন্টগুলো লিখবো, সেগুলো তোমরা নোট করে নাও, এগুলো কাজে লেগে যাবে কখনো না কখনো তোমাদের ইন্টারভিউ। তো চলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে নিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখব, তারপরে আমরা এই রোম্যান্টিক এই ওয়ার্ডটার ব্যাখ্যা দেব তোমাদের, যে রোম্যান্টিক মানে আসলে বোঝায় কি। রোম্যান্টিক মানে কি শুধু প্রেম, কাপেলের প্রেম, একটা ছেলে একটা মেয়ে তাদের মধ্যে যে রিলেশন প্রেমের, সেটাই রোম্যান্টিক না। রোম্যান্টিকের অর্থ এটা নয়। তো এই রোম্যান্টিকের বিশদ ব্যাখ্যা আমি তোমাদের দেবো, তার আগে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখবো। তো চলো সবাই নোট করবে, একটা একটা পয়েন্ট আমি লিখছি। ডিয়ার ফ্রেন্ডস, রোম্যান্টিক পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা প্রথম দেখছি যে ইংল্যান্ডে রাজত্ব করছে কে এই সময়। বিগিনস উইথ দ্য ল্যাটার হাফ অফ দ্য রেইন অফ জর্জ দ্য থার্ড। এই নামটা তোমরা একটু মনে রাখবে। রোম্যান্টিক পিরিয়ডের সময় ইংল্যান্ডে একজন রাজত্ব করতেন, যে রাজা তার নাম হচ্ছে জর্জ দ্য থার্ড। ইনি পাগল রাজা ছিলেন। তো এনার সময়ে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল, সেটা আমরা পরের পয়েন্টটাতে দেখব। তার আগে দেখিনি, এটা শুরু হচ্ছে জর্জ দ্য থার্ডের যে উত্তরার্ধ তার রাজত্বের সেই সময়, এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে, কুইন ভিক্টোরিয়ার অ্যাসেনশন 1837-এ, তার যে সিংহাসনে অভিষেক, সেখান থেকে। এই জর্জ দ্য থার্ডের সময়ে কি ঘটেছিল জানো? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইউএসএ। এটা 1776-এ ঘটেছিল ইউএসএ তে, কিন্তু ইংল্যান্ডে রাজা জর্জ দ্য থার্ড এটা মেনে নিয়েছিলেন এর কয়েক বছর পরে। তো তোমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন্ডিপেন্ডেন্স লাভ করে, স্বাধীন হয়ে যায়। তো এর একটা বিশাল প্রভাব পড়েছিল কিন্তু ইংল্যান্ডে। নেক্সট দেখো, ফ্রেঞ্চ রিভলিউশন 1789। এই ফ্রেঞ্চ রেভলিউশন কি করেছিল? এস্টাবলিশড ন্যাচারাল রাইটস অফ মেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছিল জগতে। অ্যাবলিশন অফ ক্লাস ডিস্টিংশন, সমাজে যে তোমার জাতি প্রথা, বর্ণ যে বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, এইগুলোকে কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল এই ফ্রেঞ্চ রেভলিউশন। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট ফ্রেঞ্চ রেভলিউশনের ফল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ লিবার্টি, ডক্ট্রিন অফ ইকুয়ালিটি অ্যান্ড ডক্ট্রিন অফ ফ্র্যাটার্নিটি প্রতিষ্ঠা হয়েছিল এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ওকে, ইংল্যান্ডে এর ফলে কি হলো? এটা তো ফ্রান্সে হচ্ছে, আগের ঘটনাটা আমেরিকাতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটার প্রভাব কিন্তু ইংল্যান্ডের সোসাইটিতে পড়ছে। ফ্রেঞ্চ রেভলিউশন হবার ফলে একটা জাতীয়তা বোধ, একটা স্বদেশ প্রেম, একটা রাষ্ট্রপ্রীতি ইংল্যান্ডে জেগে উঠল। এর আর একটা কারণ হচ্ছে ইউরোপিয়ান ওয়ার। এই সময়ে কিন্তু ইউরোপিয়ান ওয়ার ঘটে চলেছিল বেশ কয়েক বছর ধরে। ইউরোপিয়ান ওয়ার হচ্ছে তোমার এখানে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, ফ্রান্সের সঙ্গে লাগাতার যুদ্ধ এই সময় কিন্তু ইংল্যান্ডের ঘটছে, যার অন্তিম যে পরিণতি সেটা হচ্ছে ব্যাটেল অফ ওয়াটারলু।
ওয়াটারলুর যুদ্ধে কিন্তু নেপোলিয়ান বোনাপার্টের পতন ঘটছে 1815 সালে। আর এইখানে একটা ডিসাইসিভ ভিক্টরি কিন্তু ইংল্যান্ডের হাতে চলে আসছে। কিন্তু এই যুদ্ধের ফলে ঘুমিয়ে থাকা ইংরেজ জাতি, তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ, রাষ্ট্রপ্রেম কিন্তু জেগে উঠছে। এই যে ভাবনাটা রাষ্ট্রপ্রীতির, এইটা কিন্তু এই ইউরোপিয়ান ওয়ার জাগিয়ে দিয়েছিল। তার সাথে যোগ দিচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এর ফল কি হলো? এর ফল হলো ইংল্যান্ডের জায়গায় জায়গায় দিকে দিকে বিভিন্ন প্যাট্রিয়টিক ক্লাব গড়ে উঠতে লাগলো। ছোট ছোট প্যাট্রিয়টিক ক্লাব গড়ে উঠতে শুরু করে দিল সেখানে, এবং ছোট ছোট প্যাট্রিয়টিক সোসাইটি তৈরি হতে লাগলো। ঠিক আছে, মাল্টিপ্লাইড লেখা আছে এখানে, মানে প্রচুর মাত্রায় এগুলো কিন্তু তৈরি হতে শুরু করলো ইংল্যান্ডে। ওকে, তাহলে 4টে পয়েন্ট আমরা এখানে আলোচনা করলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। 5 নম্বর পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাই, চলো। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা পয়েন্ট নাম্বার 5-এ আসছি। এবারে আর একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে। সালটা হচ্ছে 1832, রিফর্ম বিল এসেছিল। এই রিফর্ম বিল আসার ফলে কি কি পরিবর্তন ঘটেছিল ইংল্যান্ডে দেখো। ফার্স্ট হচ্ছে এক্সটেনশন অফ ম্যানহুড সাফরেজ, অর্থাৎ ভোট দানের বয়সটা বেড়েছিল। রিমুভ রেস্ট্রিকশনস এগেইনস্ট ক্যাথলিক্স, দেখো ক্যাথলিক চার্চের উপর এবং ক্যাথলিক্সদের উপর কিছু অন্যায় তোমার রেস্ট্রিকশনস কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো একেবারেই আনফেয়ার, সেগুলোকে তুলে নেওয়া হয়। সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এস্টাবলিশ এ ন্যাশনাল সিস্টেম অফ স্কুলস। স্কুলের সিস্টেম তৈরি হচ্ছে, একটা সমগ্র দেশ জুড়ে একটা তোমার ইউনিফাইড স্কুলিং সিস্টেম একটা তৈরি হচ্ছে। আর এদের যদি পুরোধা বলি আমরা, এই শিক্ষা ব্যবস্থার দুটো নাম আমরা পাবো, একটা হচ্ছে অ্যান্ড্রিউ বেল আর একটা হচ্ছে জোসেফ ল্যানকাস্টার। এই দুজন ব্যক্তির তদারকিতে কিন্তু প্রচুর মাত্রাতে পপুলার স্কুল তৈরি হয়েছিল ইংল্যান্ডে সেই সময়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একটা বিপুল প্রচার কিন্তু জনমানসে ঘটেছিল। তাহলে অ্যান্ড্রিউ বেল অ্যান্ড জোসেফ ল্যানকাস্টার এস্টাবলিশ হান্ড্রেডস অফ পপুলার স্কুলস। এর সাথে সাথে কি ঘটছে দেখো, প্রিভেনশন অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের কিন্তু এইখানে প্রিভেনশন করা হয়েছিল। আমি আগেই তোমাদের বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার ফলে ইংল্যান্ডে প্রচুর মাত্রায় ফ্যাক্টরি বেড়ে যায়, মেশিনারি তৈরি হয়, ইনভেনশন হয়, সেখানে কাজ করার জন্য শিশুদের লাগিয়ে দেওয়া হয়। তো এই যে চাইল্ড লেবার, মানে গ্রামে মানুষ আস্তে আস্তে নগরের দিকে যায়, শহরের দিকে যায়, অর্থাভাবে তারা তাদের সন্তানদের বিক্রি পর্যন্ত করে দিতে থাকে এই সমস্ত ফ্যাক্টরিতে বেগার খাটার জন্য। তো সেই যে চাইল্ড লেবার, তার প্রিভেনশন ঘটেছিল কিন্তু এই রিফর্ম বিলের মাধ্যমে। এর যে করুণ চিত্র চাইল্ড লেবারের, সেটা তোমরা উইলিয়াম ব্লেকের রচনাতে পাবে, সংস অফ ইনোসেন্সের, সেখানে দ্য চিমনি সুইপার তোমরা পড়েছো। ফ্রিডম অফ প্রেস, প্রেসের ফ্রিডম, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিন্তু এই রিফর্ম বিলের মাধ্যমেই এসেছিল। লাস্ট পয়েন্ট আমরা দেখে নিই এখানে, খুব বেশি আমরা ডিটেলস পড়ছি না, আমরা মূল মূল পয়েন্ট গুলো বলে দিচ্ছি তোমাদের ইন্টারভিউর জন্য। ইনভেনশন অফ স্টিম ইঞ্জিন এই সময় হচ্ছে, অ্যান্ড মেশিনারি চেঞ্জড ইংল্যান্ড ফ্রম অ্যান এগ্রিকালচারাল নেশন টু এ ম্যানুফ্যাকচারিং নেশন। আগেই আমি তোমাদের বলেছি যে ইংল্যান্ড একটা কৃষি প্রধান দেশ ছিল, এগ্রিকালচারাল একটা নেশন ছিল, সেটা এই 18th সেঞ্চুরির শেষের দিকে এসে তৈরি হয়ে গেল একটা ম্যানুফ্যাকচারিং নেশনে। আর এর ফলেই কিন্তু এই রিটার্ন টু নেচার, এই যে মোটোটা রোমান্টিক এজের পোয়েটরা মেনে চলতেন, সেটা কিন্তু এসেছিল। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, তো এই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস, উপর একটা ভাষা আমি তোমাদের বলে দিলাম। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিটারারি ক্যারেক্টারিস্টিক্স অফ দিস এজ। এটা তোমরা ভালো করে নোট করে নাও, এটাই হচ্ছে মেন পয়েন্ট, তোমাদের ইন্টারভিউ কাজে লাগবে যেটা, সেটা তোমরা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, বলা যায় না কখন কোনটা জিজ্ঞেস করে নেবে। তোমাকে রিফর্ম বিল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞাসা করতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে প্রশ্ন করতে পারে, ফ্রেঞ্চ রিভলিউশন নিয়ে যা যা পয়েন্ট আমি তোমাদের এখানে বললাম, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এবার আমরা লিটারারি ক্যারেক্টারিস্টিক্স দেখি এই এজের, চলো।
ডিয়ার ফ্রেন্ডস, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক পিরিয়ডের 1 নম্বর পয়েন্ট হচ্ছে দিস ইজ এমফ্যাটিক্যালি অ্যান এজ অফ পোয়েট্রি। আগেই তোমাদের বলেছি আমি, এটা হচ্ছে বিশেষ করে একটা কবিতার যুগ বলতে পারি, একটা কবিতার এরা এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রোমান্টিক টেম্পার অর এনথুজিয়াজম এ নিউ ক্রিয়েটিভ স্পিরিট ইন পোয়েট্রি। যেটা খুব ভালো করে ব্যাখ্যা করি আমি তোমাদের বিষয়টা, এই রোমান্টিসিজম বলতে বুঝি কি আমরা অ্যাকচুয়ালি, কবিতার ক্ষেত্রে বলছি। লিটারেচারের ক্ষেত্রে রোমান্টিসিজমের অর্থ কি? সাধারণ অর্থে আমরা ডে টু ডে লাইফে যেটা রোমান্টিক বলতে বুঝি, তার সঙ্গে কবিতার যে রোমান্টিসিজম সেটা কিন্তু একটু আলাদা। তো এই যে রোমান্টিক, এই শব্দটার অর্থ বোঝাতে আমি এই পয়েন্টগুলো এখানে লিখেছি। প্রথম, ফার্স্ট পয়েন্ট, মেক অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যদি এক কথায় তোমাকে ব্যাখ্যা করতে বলে যে হোয়াট ইজ রোমান্টিসিজম অর হোয়াট ডাজ দ্য টার্ম রোমান্টিক মিন, এর অর্থটা কি রোমান্টিকের, তাহলে তুমি এক কথায় বলবে romanticism is something that makes ordinary extraordinary. অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে, যে ভাবটা, যে বিষয়টা, সেটাই হচ্ছে রোমান্টিসিজম। ডিয়ার ফ্রেন্ডস, এই অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি হয় কি করে? কবির মধ্যে হাই সেন্সিবিলিটি থাকে, হাই সেন্সিবিলিটি অফ দ্য পোয়েট। তাহলে এই যে একটা উচ্চ স্পর্শ কাতরতার ব্যাপারটা থাকে কবির মধ্যে। একই অবজেক্ট তুমিও দেখছো, একই অবজেক্ট আমিও দেখছি, কিন্তু দুজনের দৃষ্টির মধ্যে তফাৎ রয়েছে। তফাৎটা দৃষ্টিতে আছে, তফাৎটা বস্তুতে নেই। ভালো করে বোঝো, একই তাজমহল আমিও দেখছি, একই তাজমহল তুমিও দেখছো। তুমি তাজমহলের দিকে তাকিয়ে বলছো আরে কি এটা, সাদা পাথরের একটা বাড়ি, এটাকে কি দেখার আছে? আর আমি সেটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছি, আমি আর ফিরতে চাইছি না সেখান থেকে, যে কি দেখলাম আমি। বস্তু এক, দুজনের অভিজ্ঞতা আলাদা। অর্ডিনারি জিনিসটা এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল। এক্সট্রা অর্ডিনারিনেসটা ওই তাজমহলের ভিতরে নেই, আমার দৃষ্টিতে রয়েছে। একে আবার বলা হয় সাবজেক্টিভিটি। এই সাবজেক্টিভিটি কিন্তু রোমান্টিক পোয়েটসদের মধ্যে ছিল। এই সাবজেক্টিভিটি, যার মধ্যে রয়েছে হাই সেন্সিবিলিটি, যার দ্বারা, যেটা হচ্ছে একটা ক্রিয়েটিভ স্পিরিট, যার মাধ্যমে রোমান্টিক পোয়েটরা অর্ডিনারি জিনিসকে এক্সট্রা অর্ডিনারি করে দিয়েছে। ভেবে দেখো কিডসকে, একটা তোমার একটা নাইটিঙ্গেলকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। ভেবে দেখো ওয়ার্ডসওয়ার্থকে তিনি কি করেছেন লন্ডনকে নিয়ে। ভেবে দেখো সেলিকে তিনি কি করেছেন একটা স্কাইলার্ককে নিয়ে, ওয়েস্ট উইন্ডকে নিয়ে। অর্ডিনারি জিনিস, অর্ডিনারি এলিমেন্ট, ডে টু ডে থিংস, সেগুলোকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিয়েছে তাদের গুণে, তাদের কবিদের নিজের গুণে। এটাই হচ্ছে সাবজেক্টিভিটি, এটাই হচ্ছে হাই সেন্সিবিলিটি। ডিয়ার ফ্রেন্ডস, থার্ড হচ্ছে ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ। রোমান্টিক কবিরা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, ভার্বোস ল্যাঙ্গুয়েজ না, অর্নেট ল্যাঙ্গুয়েজ না, ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। পোপ পড়ো তুমি, আলেকজান্ডার পোপ, দাঁত খুলে হাতে চলে আসবে তোমার। কি শব্দ, কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন তিনি, কারণ তিনি হচ্ছেন ক্লাসিক্যাল পিরিয়ডের লেখক, অ্যাকচুয়ালি নিও ক্লাসিক্যাল বা সিউডো ক্লাসিক্যাল অগাস্টান এজের লেখক, যার সঙ্গে রোমান্টিসিজমের তফাৎ রয়েছে। এটা হচ্ছে ক্লাসিসিজমের সঙ্গে রোমান্টিসিজমের তফাৎ। রোমান্টিক কবিরা কিন্তু সিম্পল ডে টু ডে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, একটা সাধারণ মানুষও বুঝবে, সাধারণ মানুষের যে মুখের ভাষা সেটাকে তারা তুলে নিয়েছে, তাদের জন্য লিখছে, কোন একটা এলিট ক্লাসের জন্য লেখেনি। যেমন আলেকজান্ডার পোপ লিখছেন একটা এলিট ক্লাসের জন্য, রেপ অফ দ্য লক। তার ল্যাঙ্গুয়েজ তুমি দেখো, সেই এলিট ক্লাসের ল্যাঙ্গুয়েজ, একটা কঠিন, একটা কৃত্রিম, একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। আর রোমান্টিক কবিতা দেখো, ওয়ার্ডসওয়ার্থ কেন কত সিম্পল ল্যাঙ্গুয়েজ, কোলরিচ কেন কত সিম্পল ল্যাঙ্গুয়েজ, কিটসের ল্যাঙ্গুয়েজ দেখো কত সুন্দর, কত সিম্পল। ডিয়ার ফ্রেন্ডস, এটাও কিন্তু একটা তফাৎ ক্লাসিসিজমের সঙ্গে রোমান্টিসিজমের। তোমরা আশা করছি হিন্টসটা পেয়ে গেছো যে ক্লাসিসিজম আর রোমান্টিসিজমের তফাৎটা কি অ্যাকচুয়ালি। এরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এরা আর্টিফিশিয়ালিটিতে বিশ্বাস করে, এরা রুলস এন্ড রেগুলেশন মানে, এরা মানে কবিতা সবসময় একটা ফর্মে থাকবে, কবিতার মধ্যে একটা পার্টিকুলার মিটার থাকবে। যেভাবে ক্লাসিক্যাল এজের রাইটাররা লিখতেন, কারা ক্লাসিক্যাল এজের রাইটার? প্রত্যেক দেশে
যে সময়ে মহান সাহিত্যিকরা এসে তাদের মহান মহান সাহিত্য রচনা করেছেন, সেই এজটাকে বলে ক্লাসিক্যাল এজ। যেমন গ্রিস নাও, গ্রিসে যে সময় হোমার লিখছেন সেইটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল এজ। রোম নাও, ভার্জিল লিখছেন, ক্লাসিক্যাল এজ। ইটালি নাও, দান্তে লিখছেন, ক্লাসিক্যাল এজ। ডিয়ার ফ্রেন্ডস, এই ক্লাসিক্যাল এজের কবিরা সাহিত্যিকরা ঠিক যেভাবে লিখেছেন তাদের ঘরে একটা আচ্ছা ভালো করে বোঝো, ক্লাসিক্যাল এজের যে কবিরা তারা কিন্তু আবার এটাকে এতটা গুরুত্ব দেননি, কিন্তু তাদের ইমিটেট করতে গিয়ে, তাদের নকল করতে গিয়ে, তাদের মিমিক করতে গিয়ে এই নিও ক্লাসিক্যাল এজের কবিরা কি করে ফেলেছেন যে আমরা অ্যারিস্টটলকে ফলো করব, আমরা হোমারকে ফলো করব, আমরা ভার্জিলকে ফলো করব, আমরা দান্তেকে ফলো করব। আচ্ছা ঠিক আছে, তারা ফলো করতে গিয়ে কি করেছে, এই ফর্ম গুলোকে এতটা জোর দিয়েছে তারা যে তাদের লেখার মধ্যে একটা আর্টিফিশিয়ালিটি তৈরি হয়ে গেছে। সেই কারণে তাদের আর ক্লাসিক বলা হয়নি, তাদের বলা হয়েছে নিও ক্লাসিক্যাল, তাদের বলা হয়েছে সিউডো ক্লাসিক্যাল। এই সিউডো ক্লাসিক্যালের বিরোধিতা করে কিন্তু এই রোম্যান্টিকরা এসেছিল। এইখানে কবিতা কিন্তু কবিতার জন্য, কবিতা হবে স্পন্টেনিয়াস, কবিতার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি থাকবে না। তাহলে আশা করছি তোমরা ধরতে পারছো যে এই ক্লাসিক্যাল আর রোম্যান্টিসিজমের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা ঠিক কোথায়। তাহলে এরা সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ডে টু ডে অর্ডিনারি থিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স বিকাম দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি। আমার কোনো একটা এলিগেন্ট, কোনো একটা ম্যাগনিফিসেন্ট, কোনো একটা সাবজেক্ট দরকার নেই লেখার জন্য। আমি দেবতাদের নিয়ে লিখি না, আমি কোনো রিলিজিয়ান নিয়ে লিখছি না, আমি মহান মহান কোনো আর্চ এঞ্জেলদের নিয়ে লিখছি না, আমি গড নিয়ে লিখছি না, হেল নিয়ে লিখছি না, সেটান নিয়ে লিখছি না, আমি ডে টু ডে এক্সপিরিয়েন্স নিয়ে লিখছি। আমি লিখছি আমার শহরকে নিয়ে, আমি লিখছি আমার বাড়িটাকে নিয়ে, আমি লিখছি আমার বাড়ির সামনে যে তাল গাছটা রয়েছে সেই গাছটাকে নিয়ে, সেই গাছে একটা নাইটিঙ্গেল রয়েছে তাকে নিয়ে, আমি স্কাইলার্ককে নিয়ে লিখছি, আমি একটা নদীকে নিয়ে লিখছি, আমি টেমসকে নিয়ে লিখছি, আমি একটা ব্রিজকে নিয়ে লিখছি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে ডে টু ডে অবজেক্ট, এই যে ডে টু ডে এক্সপিরিয়েন্স আমাদের, সেইগুলোই কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে এই রোম্যান্টিক কবিদের পেনে। পরের পয়েন্ট দেখো, লুক ব্যাক অর টেক শেল্টার ইন নেচার। অনেক হয়েছে কৃত্রিমতা, অনেক হয়েছে এই সমস্ত তোমার মেশিনারি, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, চলো ফিরে যাই আবার প্রকৃতিতে। তাহলে প্রকৃতির কাছে শেল্টার নেয়া। ওয়ার্ডসওয়ার্থ তো বলেইছেন নিজেকে যে ওয়ার্ডশিপার অফ নেচার তিনি। আইডিয়ালাইজেশন অফ রুরাল লাইফ, গ্রাম্য জীবনকে কিন্তু আদর্শায়িত করা, গ্রাম্য জীবনকে তুলে ধরা কবিতাতে, এটাও কিন্তু রোম্যান্টিসিজমের মধ্যেই পড়ছে। ডিয়ার ফ্রেন্ডস, লিটারেচার মাস্ট রিফ্লেক্ট অল দ্যাট ইজ স্পন্টেনিয়াস। এক্ষুনি আমি বললাম যা কিছু স্পন্টেনিয়াস রয়েছে, স্বতঃস্ফূর্ত রয়েছে, ভিতর থেকে আসে। পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থের কথা তোমাদের প্রত্যেকের মনে আছে,